আজকে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3-এর ছোট প্রশ্নগুলো নিয়ে। আজকের ভিডিওতে আমরা 1 নম্বরের প্রশ্নের সমাধানগুলো করব। এর আগের ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 এই দুটো কমপ্লিট করেছি 1 নম্বরের প্রশ্নগুলো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখো এবং ছোট প্রশ্নগুলো খাতাতে নোট করে নাও। মাধ্যমিকের প্রস্তুতির জন্য তোমরা এই 1 নম্বরের প্রশ্নগুলো ভালো করে করবে, কারণ এই 1 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন কিন্তু তোমরা বইয়ের বাইরে থেকে পাবে। আর এই বইয়ের বাইরে থেকে পাওয়া অঙ্কগুলোর উত্তর ভালো মতন করতে গেলে তোমাদেরকে নিয়মিত কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তো আমরা রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সেটা আমরা সলভ করছি। তোমরা এই প্রশ্ন বিচিত্রার প্রশ্নগুলো দেখো এবং খাতাতে নোট করে নাও। আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওর যে প্রথম অঙ্কটা সেটা আমরা নিয়েছি যে ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা সমান থাকে কত সময়ের জন্য। তোমাদের যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো সেটাতে আমরা কি জানি যে এই অঙ্কগুলোতে সাধারণত যা মূলধন থাকে একটা নির্দিষ্ট সময় পরে, সাধারণত আমরা সময়টা 1 বছর ধরেই করি, 1 বছর পরে যে সুদ পাওয়া যায় সেই সুদটা কি হয়, আসলের সাথে যোগ হয়, দিয়ে যে সুদ আসল হলো এই সুদ আসলটা কিন্তু পরের বছরের মূলধন। 1 নম্বর বছর শেষে যে সুদটা পাওয়া গেল সেই সুদটা পরের বছরে আসলের সাথে যোগ হয়ে যাবে, দিয়ে যে সুদ আসল পাওয়া গেল এই সুদ আসল কিন্তু পরের বছরের জন্য মূলধন হিসাবে কাজ করবে। তার মানে আমরা দেখছি যে 1 বছর পর্যন্ত যেহেতু এই সুদটা আসলের সাথে যোগ হওয়ার সুযোগ পায় না 1 বছরের মধ্যে, সেই জন্য 1 বছরের শেষে যে সুদ পাওয়া যাবে এই সুদের পরিমাণ কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবং সরল সুদের ক্ষেত্রে কিন্তু সমান থাকে। এবারে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে কি দেওয়া আছে যে মূলধন মনে করা হচ্ছে পি, এর যে সুদ পাওয়া যাবে সেই সুদটা আসলের সাথে যোগ হবে, তাহলে সেটা সুদ আসল হয়ে গেল। এই সুদ আসলটা পরের বারের জন্য মূলধন, কিন্তু এটা আমাদের বলে দিয়েছে ত্রৈমাসিক পর্ব, অর্থাৎ 3 মাস পর পর এই কাজটা হবে। আগের যে উদাহরণটা নিলাম সেখানে 1 বছর পর পর আসলটা মানে সুদের সাথে যোগ হবে। আমাদের এই যে প্রশ্নটা সেটা উল্লেখ করে দিয়েছে যে সুদের যে পরিমাণটা সেটা কত মাস পর পর গিয়ে যোগ হবে, 3 মাস পর পর। তাহলে নিশ্চয় এই যে সুদের পরিমাণটা এটা 3 মাস পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কিন্তু সমান হবে। তাহলে এখানে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে কত মাসের জন্য, 3 মাসের জন্য। এরপরের যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখো, বলেছে যে x মাইনাস 2 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 বাই এক্স মাইনাস 1। আমরা কি করছি, এই 1টাকে এপারে নিয়ে আসছি, তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই মাইনাস 2 বাই এক্স মাইনাস 1টাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ডান দিকে আগে থেকে আছে এটা প্লাস কত 2 বাই এক্স মাইনাস 1, তাহলে এটা একই জিনিস থাকার কারণে কেটে গেল। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ালো x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু কত হয়ে গেল 1। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা কটা বীজ পেলাম, একটাই বীজ পেলাম। সমীকরণের বীজও 1 পেলাম এবং সমীকরণের বীজের সংখ্যা কিন্তু একটাই, অর্থাৎ এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না, সেই জন্য এই সমীকরণের আমরা 2টো বীজ পেলাম না, একটা বীজ পেলাম। এরপরের যে প্রশ্নটা বলেছে এ বি আর সি ডি দুটো সমান্তরাল জ্যা, দুটো জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। আমাদের বলেছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রশ্নটা করি আমরা, দেখো একটা বৃত্ত, সেই বৃত্তের এ বি আর সিডি দুটো সমান্তরাল জ্যা, মানে এই জ্যাটা আর এই জ্যাটা পরস্পরের সঙ্গে সমান্তরাল। দুটোরই দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটাও 16 সেন্টিমিটার, এটাও 16 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্রটা আমি ধরে নিলাম এখানে আছে ও বিন্দুতে, বৃত্তের ব্যাসার্ধ এটা ওডি আর ওবি বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 10 সেন্টিমিটার। আমাকে বলেছে এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত। আমি এখান থেকে একটা লম্ব টানলাম যার নাম ওপি, এখান থেকে একটা লম্ব টানলাম যার নাম ও কিউ। তাহলে আমি কি করব, একবার ওপি এর দৈর্ঘ্য বের করব আর একবার ও কিউ এর দৈর্ঘ্য বের করবো, দিয়ে যোগ করে দেবো, তবেই আমরা এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব পেয়ে যাব, তাই না।
তাহলে এখান থেকে নিচের যে বৃত্তটা সেই বৃত্তের ক্ষেত্রে ওপি এর মান কত পাওয়া যাবে? দেখো ওপি সমান রুট ওভার ওডি তার স্কোয়ার মাইনাস পিডি তার স্কোয়ার। ওডি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 10 তার স্কোয়ার মাইনাস পিডি মানে কতটা, এই যে এতটা, তাহলে এতটা মানে কতটা হচ্ছে টোটাল সিডি এর অর্ধেক হবে, কারণ এটা লম্বটা নিয়েছি। তাহলে টোটাল সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে পি থেকে ডি পর্যন্ত দূরত্বটা কী হবে? 8 সেন্টিমিটার। তাহলে এখানে 8-এর স্কোয়ার পেলাম আমরা। তাহলে এখান থেকে হলো 100 বিয়োগ 64 সমান হচ্ছে রুট কত 36, আর রুট 36 মানে কত 6। তাহলে ও থেকে পি পর্যন্ত আমরা কত পেলাম? 6 পেলাম। একই নিয়মে আমরা ও থেকে কিউ পর্যন্ত এই দূরত্বটাও কত পাবো? 6 পাবো। তাহলে এ বি আর সিডি এই যা দুটোর মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার হচ্ছে? অপশান এ 12 সেন্টিমিটার। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর অপশান এ পেলাম আমরা। 4 নম্বরে বলেছে যে থিটা এর কোন মানের জন্য 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান কত হবে? মানে থিটা এর যে কোনো মানের জন্য 5 + sin থিটা এর বৃহত্তম মান কত হবে? তো আমাদের এখানে যার বৃহত্তম মান দিয়েছে সেটা কি দিয়েছে আমরা একটু দেখি, যে 5 + 4 sin থিটা। আচ্ছা, এই পুরো রাশিটার মান নির্ভর করছে কার উপরে? সাইন থিটার উপরে। কেন? তার কারণ 5 একটা ধ্রুবক সংখ্যা, 4 একটা ধ্রুবক সংখ্যা, এদের মানের তো কখনো পরিবর্তন করা সম্ভব নয়। এদের মান 5 এবং 4 যা আছে তাই থাকবে। তাহলে এখানে কার মানটা পরিবর্তনশীল? সাইন থিটার মানটা পরিবর্তনশীল। যেহেতু 5-এর সাথে আমি 4 sin থিটা যোগ করছি, তাহলে সাইন থিটার মানটা যদি সব থেকে বড় পাই আমি, তবে কি হবে? এই পুরো যোগফলের মানটা বৃহত্তম হবে। তাহলে সাইন থিটার বৃহত্তম মান কত হয়? সাইন থিটা এর বৃহত্তম মান হচ্ছে 1। যেহেতু সাইন থিটার বৃহত্তম মান 1, তাহলে সেই বৃহত্তম মানটা আমি এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 5 + 4 ইন্টু সাইন থিটার বৃহত্তম মান। তাহলে বসিয়ে দিলে এটা হয়ে গেল 5 + 4 = কত? 9। তাহলে এই 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান কত পেলাম আমরা? 9। তাহলে এটাও হচ্ছে আমাদের অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, এবারে আমাদের 5 নম্বর প্রশ্ন বলেছে যে একটি গোলক এবং একটি শঙ্কুর ব্যাস হচ্ছে সমান, তাহলে ব্যাসার্ধটাও সমান হবে আর আয়তনও সমান। তাহলে একটা গোলক আর একটা শঙ্কুর হচ্ছে এখানে আমাদের ব্যাস সমান বলে দিয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ সমান, আর হচ্ছে আয়তন সমান বলে দিয়েছে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r³ আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই r²h। দুটো ক্ষেত্রেই ছোট হাতের আর কেন নিলাম? যে গোলক এরও ব্যাসার্ধ আর, শঙ্কু এরও ব্যাসার্ধ আর, এটা আমাদের কোশ্চেনে উল্লেখ করে দিয়েছে যে দুটো ঘনবস্তুরই ব্যাসার্ধ সমান হবে। কেন? কারণ ব্যাস সমান। তাহলে সেই জন্য দুটো ক্ষেত্রে আমরা কি নিয়েছি? ছোট হাতের আর নিয়েছি। এছাড়া শঙ্কুর যে উচ্চতাটা সেটা আমরা নিয়ে নিয়েছি কত? h। তাহলে আমরা যেহেতু প্রশ্নে বলেছে যে এই দুটো ঘনবস্তুর আয়তন সমান, সেই জন্য 4/3 পাই r³ = কত হবে? 1/3 পাই r²h। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে? যে উচ্চতা আর ব্যাসের অনুপাত কত জানতে চেয়েছে। তাহলে আমরা দেখি দুই দিক থেকে কি কি তুলে দিতে পারছি। হরে 3 আছে, তুলে দিতে পারবো, পাই তুলে দিতে পারবো, আর r² তুলে দিতে পারবো। তাহলে উপরে 4 থাকবে আর r থাকবে, আর এই দিকে শুধু h থাকবে। তাহলে এখান থেকে ব্যাস এবং উচ্চতা এই দুটোর অনুপাত বের করতে বলেছে। আগে উচ্চতা বলেছে, তাহলে আগে h লিখলাম, বাই কত? ব্যাস মানে 2r লিখলাম। এবার আমাকে দেখতে হবে যে এখানে কোনাকুনি কত গুণ করতে গেলে আগের লাইনটা পাওয়া যাবে। তাহলে h এর সাথে এখানে কত আছে? কিছু নাই, মানে 1 আছে। তাহলে h এর সাথে এখানে 1 রাখতে হবে, কোনাকুনি গুণ করে যেন আগের লাইন পাওয়া যায়। আর এখানে 4 পেতে গেলে 2r এর সাথে এখানে 2 পেতে হবে, তবে কোনাকুনি গুণ করে আগের লাইন পাওয়া যাবে। অর্থাৎ উচ্চতা এবং ব্যাস এই দুটোর অনুপাত আমরা কত পেয়ে গেলাম? 2:1। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 6 প্রশ্নটা দেখো, বলেছে যে এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের সংখ্যাগুরু মান যদি 15 হয়, তাহলে 15 এর মানটা মানে এক্স এর মানটা কত থাকতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 15 কবার আছে? 3 বার, তাই না? 16 কবার আছে? 16 দেখতে পাচ্ছি একবার, দুবার, 3 বার। 17 কবার আছে? একবার, দুবার, 3 বার। তাহলে প্রত্যেকটা রাশি 16, 17 এবং 15 এই 3টে রাশি কতবার করে আছে? 3 বার করে আছে। আমরা কি জানি? সংখ্যাগুরু মান তাকেই বলা হয় যে সংখ্যাটা সবথেকে বেশি বার থাকে, অর্থাৎ যার পরিসংখ্যা সবথেকে বেশি হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 17-র পরিসংখ্যাও 3, 16-র পরিসংখ্যাও 3, 15-র পরিসংখ্যাও 3।
তাহলে এই যেহেতু তিনজনেরই পরিসংখ্যা, তাহলে এই এক্সের জায়গাতে এমন সংখ্যা বসাতে হবে যার পরিসংখ্যাটা সব থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ সেটাই সংখ্যাগুরু মান হবে। আমাদের যেহেতু বলে দিয়েছে এর সংখ্যাগুরু মানটা 15, তাহলে 15-র পরিসংখ্যাটা সব থেকে বেশি হতে হবে। তাহলে এক্সের জায়গাতে যদি আমরা 15 বসাই, এক্সের জায়গাতে কত বসাই? 15 বসাই, তাহলে 15 আমার কতবার হয়ে যাবে? 4 বার হয়ে যাবে, অর্থাৎ তখন 15টা সব থেকে বেশি বার পাওয়া যাবে। তাহলে সংখ্যাগুরু মান 15 তখনই হবে যদি এক্সের মানটা কত হয়? 15 হয়। তাহলে অপশান এ হচ্ছে আমাদেরকে রাইট অ্যান্সার, যে এখানে সব থেকে বেশিবার 15 যদি হতে হয় তাহলে এক্সের জায়গাতে এক্সের বদলে আমাকে 15 নিতে হবে, অর্থাৎ এক্সের মান 15 হলে এই যে তথ্যগুলো দেওয়া আছে এর সংখ্যাগুরু মান 15 হবে। এরপরে শূন্যস্থান পূরণ দেখো। বলেছে যে একটি ব্যবসায় শোভা মাসুদের হচ্ছে 1.5 গুণ টাকা দিয়েছে আর প্রিয়া হচ্ছে মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে এদের মূলধনের অনুপাত কত হবে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। শোভা, প্রথমে মাসুদ, তারপরে শোভা এবং প্রিয়া, এই তিনজনের মূলধনের অনুপাত কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথমে মাসুদ হচ্ছে কত টাকা দিয়েছে? x টাকা দিয়েছে। তাহলে শোভা দিবে কত টাকা? এর 1.5 গুণ। তাহলে 1.5 গুণ মানে কত? 3/2, তাই না? তাহলে 3/2 x টাকা। আর প্রিয়া আবার মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছে। তাহলে প্রিয়া মাসুদের 2.5 গুণ, 2.5 মানে হচ্ছে কত? 5/2, তার মানে 5x/2 টাকা। এবার বলেছে মাসুদ, তারপরে শোভা আর তারপরে হচ্ছে প্রিয়া, এই তিনজনের মূলধনের অনুপাত কত হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? সমান দিয়ে প্রত্যেকটা থেকে x তুলে দিচ্ছি, তাহলে 1:3/2:5/2। এবার অনুপাতে যদি আমরা কখনো ভগ্নাংশ দেখতে পাই তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বানানোর নিয়ম হচ্ছে কি, হরে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু দিয়ে পুরো রাশিমালাকে গুণ করতে হবে। তাহলে এখানে হরে কত আছে? 1-এর হরে 1 আছে, 3-এর হরে 2 আছে, 5-এর হরে 2 আছে। এই সংখ্যাগুলোর কি করব? আমরা লসাগু করব। তাহলে 1, 2 এবং 2, এই তিনটে সংখ্যার লসাগু কত পাওয়া যাবে? যদি লসাগু করি তাহলে 2 পাওয়া যাবে। তাহলে এই লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে এটা কত হবে? 2-1-কে 2 হবে, এটা হবে 3 দুগুণে 6/2, তাহলে 6/2 = 3 হয়ে যাবে। আর এটা 5 দুগুণে 10/2 মানে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। তাহলে এখানে মূলধনের অনুপাত কত পাচ্ছি আমরা? 2:3:5। এবার বলেছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6 আর এদের গসাগু হচ্ছে কত? 7। সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে যদি অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে, এখান থেকে আমরা এই সংখ্যা দুটো কত সেটা অ্যাকচুয়ালি পেয়ে যাব। সংখ্যা দুটো পেতে গেলে আমাদের যেটা করতে হবে, এই গসাগু দিয়ে এই অনুপাতকে গুণ করে দিতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা হবে 35 আর পরের সংখ্যাটা হবে 7 দিয়ে গুণ করলে 6-7 42। তাহলে এদের সমষ্টি হবে কত? যোগ করে দিলে 77। তাহলে এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে যখন অনুপাত এবং গসাগু দেওয়া থাকবে তাহলে সংখ্যাগুলো বের করার নিয়ম কি? সেই গসাগু দিয়ে এই অনুপাতে থাকা সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। গুণ করলেই আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে সেখান থেকে সেই সংখ্যা দুটো সমষ্টিটা বের করে নিলাম। এবার বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, মানে এইরকম একটা বৃত্ত আর একটা এইরকম বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বলেছে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের সংখ্যা। তাহলে সরল সাধারণ স্পর্শক কটা টানতে পারছি আমরা? এরকম। তাহলে সরল সাধারণ স্পর্শক আমরা দুটো টানতে পারলাম, তাহলে এটাই হচ্ছে x এর মান। আর তির্যক সাধারণ স্পর্শক কটা টানতে পারছি? একটা, তাহলে এটা হচ্ছে আমাদের y এর মান। এবার বলেছে x - y কত, অর্থাৎ 2 - 1 কত? এটা সমান সমান কত পাওয়া গেল? 1। তাহলে এই হচ্ছে x - y এর মান 1। এবার বলেছে a আর b হচ্ছে পরস্পর যদি পূরক কোণ হয় তাহলে sin a সমান কত? যেহেতু a আর b পরস্পর পূরক কোণ, তাহলে a + b = 90 ডিগ্রি হবে। তাহলে আমরা a এর জায়গাতে কত লিখতে পারবো? 90 ডিগ্রি - b। তাহলে এখানে যদি আমরা sin a এর জায়গাতে 90 ডিগ্রি - b লিখি তাহলে এটা কত হয়ে যাবে? cos b। তাহলে আমাদের sin a কার সাথে সমান হয়ে গেল? cos b এর সাথে সমান হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের এই শূন্যস্থান পূরণের 4টা প্রশ্নের সমাধান করব। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো। বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:2 আর এদের উচ্চতার অনুপাত আবার 3:5 যদি হয় তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত জানতে চেয়েছে। তাহলে এদের যেহেতু
ব্যাসার্ধের অনুপাত 3:2 দেওয়া আছে, তাহলে প্রথমটার ব্যাসার্ধ 3r, পরেরটার ব্যাসার্ধ 2r, মানে ব্যাসার্ধের যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতকে আমরা r দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:5, তাহলে 3:5 যদি দেওয়া থাকে তাহলে প্রথমটার উচ্চতা কত হবে 3h আর পরেরটার উচ্চতা হবে 5h। এবার এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, আমাদের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো, 2πr/h। এই যে এটা হচ্ছে বক্রতল, তার মানে 2πr মানে ব্যাসার্ধ আর h মানে উচ্চতা। তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2πr মানে 3r, উচ্চতা মানে কত 3h, এটা হচ্ছে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল। দ্বিতীয়টার বক্রতল কত হবে 2π, দ্বিতীয়টার ব্যাসার্ধ কত 2r, দ্বিতীয়টার উচ্চতা কত 5h। এই হচ্ছে আমাদের প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে পরেরটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সেই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, তাই আমরা মাঝখানে ইস্টু দিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, কোনা মানে সম্পূর্ণটা গুণ করে দিলে 3 3 9, 9 2 কত 18 পাই আর এইচ ইস্টু, এখানে কত পাচ্ছি 5 2 10, 10 2 কত 20 পাই আর এইচ। তাহলে এখান থেকে পাই আর এইচ উঠে গেলে 18:20 পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে 9:10 পাচ্ছি। তাহলে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত পেয়ে গেলাম আমরা 9:10। এবার এখানে বলেছে 2 3 4 5 এই তথ্যের মধ্যমা কত। মধ্যমা বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে দিতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় কিন্তু সাজানোই আছে। এবার মধ্যমা বের করার আমাদের ছোট প্রশ্নগুলো সমাধান করার জন্য খুব শর্টকাট ট্রিক আছে। কীরকম, বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে একটা একটা করে সংখ্যা বাদ দিব। বাদ দিতে দিতে যদি দেখি যে একটাই সংখ্যা পড়ে থাকে তাহলে সেটাই মধ্যমা, আর যদি দেখি দুটো সংখ্যা পড়ে থাকে তাহলে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। যেমন এখানে একটা একটা করে ডান দিক থেকে আর বাঁ দিক থেকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে মাঝখানে দেখছি দুটো সংখ্যা পড়ে আছে, তাহলে কি করতে হবে, এই সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 3 আর 4 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 7/2 সমান হচ্ছে কত 3.5। এটাই হচ্ছে কি এই তথ্যের মধ্যমা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শূন্যস্থানগুলো। এর পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা। প্রথম যে প্রশ্নটি দিয়েছে যে কোনো মূলধন এ বছরে বি গুণ হয়েছে, মানে মূলধন ছিল এ, ঠিক আছে, বছরে বি গুণ হয়েছে মানে 1 বছর পরে সেই মূলধনটা তার বি গুণ হয়েছে। বি গুণ হওয়া মানে কি, সেটা এবি টাকা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে সুদ আসল। সময়টা বলেছে কত 1 বছর। তাহলে আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে I = PRT বাই কত 100। তাহলে এখানে I এর মান কত AB - A, P এর মান কত A, R এর মান আমরা জানি না, T এর মান 1 বাই কত 100। তাহলে এখান থেকে আমাদের A কমন নিয়ে নিলে B - 1 পাওয়া যাচ্ছে ইকুয়াল টু A R বাই কত 100। দুই দিক থেকে A যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখান থেকে R এর মান পাবো কত B - 1 গুণ হচ্ছে কত 100। তাহলে এটা হচ্ছে আমাদের R এর মান। তাহলে আমাদের সুদের হার যেটা, সেই সুদের হার হচ্ছে কত পাওয়া গেল 100 গুণিত B - 1। কিন্তু আমাদের সুদের হার এখানে কি দেওয়া আছে, একটা অন্য রাশিমালা দেওয়া আছে, তাহলে এটা কি হবে মিথ্যা। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি মিথ্যা। 2 নম্বর দেখো, বলছে দুটি অনুবন্ধী করণীর গুণফল সর্বদা একটি অমূলদ সংখ্যা হয়। অনুবন্ধী করণীর সংজ্ঞাই হচ্ছে কি, যে সেই দুটো করণীকে অনুবন্ধী করণী বলা হয় যাদের যোগফল এবং গুণফল এই দুটো সর্বদাই কি হয়, মূলদ সংখ্যা হয়। এখানে বলছে অনুবন্ধী করণীর গুণফলটা একটা অমূলদ সংখ্যা, এটা হতে পারে না, তার মানে এটা কি হবে মিথ্যা। অনুবন্ধী করণীর যোগফল এবং গুণফল দুটোই কি হয়, মূলদ সংখ্যা হয়। তারপরে বলেছে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে এখানে আমাদের অর্ধবৃত্তের থেকে ছোট, তাই না, এরা হচ্ছে পুরোবৃত্ত। এই পুরোবৃত্তের মধ্যে অর্ধবৃত্তের থেকে ছোট অংশ, তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে, এইরকম অর্ধবৃত্ত থেকে ছোট একটা অংশ নিলাম, এইটা বৃত্তের উপরে যে কোণটা তৈরি করে এই কোণটা কী হবে, সর্বদা স্থূলকোণ, তার মানে এটা কি হবে সত্য। আর যদি অর্ধবৃত্ত অপেক্ষা হচ্ছে বৃহত্তর বলে, তার মানে একটা অর্ধবৃত্তর থেকে বড়, মানে পুরো বৃত্ত এতটা, এর মধ্যে থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিলে এটা অর্ধবৃত্তের থেকে বড় অংশ।
এটার যে কোণটা উৎপন্ন হয় এটা কি হয়? সূক্ষ্মকোণ। তোমাদের এই স্টেটমেন্ট দুটো শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব কনফিউজিং হয়, সেই জন্য মনে রাখবে ভালো করে। ছবিটা মনে রাখতে পারলেই অঙ্ক দুটো মনে রাখা খুব একটা কঠিন নয়। সূর্যের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার থেকে ছোট হয়। দেখো একটা জিনিস খেয়াল করে, যে সূর্যের উন্নতিকোণ, এটা একটা স্তম্ভ আর এটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ। মনে রাখবে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে স্তম্ভ আর তার ছায়া পরস্পর কী হয়? সমান হয়। যদি উন্নতিকোণটা বেড়ে 60 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে এই দিকে আসলে 60 ডিগ্রি হলো, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কী হলো? কমে গেল, তাই না? তাহলে উন্নতিকোণ যদি 45 ডিগ্রির থেকে বড় কোনো কোণ মানে 45 ডিগ্রির থেকে বড় কোনো কোণ হয় তাহলে সেই ক্ষেত্রে ছায়াটা কী হয়ে যায়? কমে যায়। তাহলে এখানে কি বলেছে যে উন্নতিকোণ 60 ডিগ্রি, মানে এই কোণটা কি 45-এর থেকে বড় একটা কোণ, তাহলে সেই ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? উচ্চতার থেকে ছোট হবে। তার মানে এটা সত্য। তার মানে এটা কি হয়ে গেল? 4 নম্বরটা সত্য। 5 নম্বরে বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে। দেখি কি পাওয়া যায়। একটা ঘনকের বাহু আমি ধরে নিচ্ছি যে এ, মানে প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ। এবার এর আয়তন তাহলে কত হবে? এ কিউব। এবারে এর প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করছি, মানে করে দিলাম কত? 2a। তাহলে এর আয়তন কত হবে? 2a তার কিউব। তার মানে সেটা 8a কিউব হয়ে গেল। তাহলে আয়তনটা আগের আয়তনের কত গুণ হলো? 8 গুণ হলো। প্রশ্নে বলছে 4 গুণ হয়েছে, তার মানে কি হবে? এটা মিথ্যা। এরপরে 6 নম্বর বলেছে সকল রাশি তথ্যের জন্য এই যে একটা সূত্র দিয়েছে এর মান সর্বদা 0 হবে। দেখো কি পাওয়া যায়, যে সামেশান i ইজ ইকুয়াল টু কত? 1 to n, ব্র্যাকেটে এখানে xi মাইনাস হচ্ছে কত? x বার। এর মান কত হবে জানতে চেয়েছে। এখানে কি করব আমরা? সামেশানটাকে আলাদা আলাদা করে উঠিয়ে দিব, অর্থাৎ এটা xi মাইনাস হচ্ছে কত? সামেশান i ইকুয়াল টু 1 to n, এখানে x বার। এখানে xi হচ্ছে মানে একটা ভ্যারিয়েবল যেখানে আয়ের মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, কিন্তু এই x বার কিন্তু আয়ের উপর নির্ভর করে না। তার কারণ হচ্ছে x বারের মধ্যে কোনো আয় দেওয়া নেই। তাহলে এর মানে হচ্ছে x1 যোগ x2 যোগ x3 যোগ x4 যোগ ডট 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 কত? xn মাইনাস এর মানে এটার মানে হচ্ছে কি x বারকে 1 থেকে n বার পর্যন্ত যোগ করতে হবে। তাহলে একই সংখ্যা যদি n বার পর্যন্ত যোগ করা হয়, মনে করো যে কোথাও যদি লেখা থাকে যে সামেশান i ইজ ইকুয়াল টু মানে 1 থেকে 5 পর্যন্ত, দিয়ে এখানে মনে করো লেখা আছে হচ্ছে কত? এখানে লেখা আছে মনে করো 10। এর মানে হচ্ছে 10কে 1 থেকে 5 আছে তো, তার মানে 5 বার যোগ করতে হবে। তার মানে হচ্ছে কি এটা 50 হয়ে গেল। সেই রকমই x বারকে কতবার যোগ করতে হবে? n বার যোগ করতে হবে। তাহলে n বার যদি xকে যোগ করি তাহলে এটা কত হয়ে যাবে? nx বার। এবার আমরা যে গড়ের যে সূত্র, সেই সূত্রতে কি জানি যে x বার ইজ ইকুয়াল টু কত হয়? যতগুলো তথ্য থাকে সেই তথ্যগুলোকে যোগ করতে হয়। তাহলে এখানে কতগুলো তথ্য আছে? n সংখ্যক তথ্য আছে। তাহলে সেই তথ্যকে তার তথ্যের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 করতে করতে xn পর্যন্ত যোগ করলাম। মোট এখানে n সংখ্যক তথ্য দেওয়া আছে, তাই n দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করার পরে যেটা পাওয়া যায় সেটাকেই কী বলা হয়? গড়। আর গড়কে কী দিয়ে প্রকাশ করা হয়? x বার দিয়ে। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা x1 x2 x3 xn এদের যোগফলের মানটা কত পেয়ে যাব? nx বার, তাই না? nx বারের মান তাহলে কত হচ্ছে? এরকম। তাহলে এই মানটা আমরা কি করতে পারবো? এই যে এখানে যেটা পেয়েছি এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে এটা হয়ে গেল nx বার মাইনাস কত? nx বার। তাহলে এর উত্তর কত হয়ে গেল? 0। তার মানে এটা কি হলো? সত্য। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর মডেল কোশ্চেন পেপারের হচ্ছে 1 নম্বরের প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে সমাধান করো এবং খাতাতে এই প্রশ্নগুলো নোট করে রাখো, কারণ এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু বারবার রিপিট পাবে, বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পেতে থাকবে। সেই জন্য এই অঙ্কগুলো খাতাতে নোট করে রাখো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।